এখানে ধরুন আমরা তিনটি বড় রাষ্ট্রের অবজেক্টিভস নিয়ে কথা বললেই মোটামুটি একদম সহজভাবে বলা যায়। প্রথম কথা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে কি চায়। এখন মার্কিন যুক্তরাষ্ট্র চায়, তার যেটা বলছিলাম আমি, যে ইন্দো প্যাসিফিক, তার একটা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি রয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে বঙ্গোপসাগরে সে এক ধরনের সামরিক নিরাপত্তা তৈরি করতে চায়। তারপরে হচ্ছে সে বাণিজ্য বিনিয়োগ কিংবা আঞ্চলিক স্থিতিশীলতা এবং এর পাশাপাশি চীনের যে এখানে উপস্থিতি, সেটার প্রভাবটাকে সে কমাতে চায়। এটা গেল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। এবারে আসেন আপনি, তাহলে চীন কি চায়? চীন যেটা চায়, সে চায় তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যেটা তার এই মেগা প্রজেক্টকে সে এক্সিকিউট করতে চায়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সে এখানকার আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার কিংবা অবকাঠামো, সেখানে সে বিনিয়োগ করতে চায়। তৃতীয়ত হচ্ছে সে দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক যে তার উপস্থিতি, সেটা আরও বৃদ্ধি করতে চায়। এবারে আসেন হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া তাহলে কি চায়? ইন্ডিয়া যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশকে কেন্দ্র করে সে ভারতের উত্তর পূর্ব যে ভারত, সেখানে এক ধরনের কানেক্টিভিটি তৈরি করতে চায়। সে তার সীমান্ত নিরাপত্তা চায়। পাশাপাশি সে পানি ব্যবস্থাপনায় সে তার নিজের শেয়ারটাকে বড় করে দেখে, নদী ব্যবস্থাপনার ক্ষেত্রে আর কি। এবং সে তার নিজের সিকিউরিটির জন্য সে আঞ্চলিক স্থিতিশীলতাও চায়। এই তিনটি রাষ্ট্রের মোটামুটি বাংলাদেশের কাছে এক্সপেকটেশন এতটুকু। এখন বাংলাদেশ কি চায়, যেমনটা আপনি মুন্সি ভাইকে বলছিলেন যে এইটা কি আসলে এক ধরনের মানে চাপ নাকি সুযোগ? তো বাংলাদেশ দুইভাবেই এটাকে অ্যাকসেপ্ট করতে পারে। বাংলাদেশ যদি সুযোগ হিসাবে অ্যাকসেপ্ট করে, যেটা আমি পূর্বে বলছিলাম, যে তাহলে সে সিঙ্গাপুর হতে পারে, সে চাইলে ভিয়েতনাম হতে পারে, সে চাইলে ইন্দোনেশিয়া হতে পারে। এখন সে এখানে কাকে এই পাওয়ারের মধ্যে, আপনার ইন্ডিয়াকে সে কাজে লাগাবে, নাকি চায়নাকে লাগাবে, নাকি সে মার্কিন যুক্তরাষ্ট্রের ইনভেস্টমেন্ট নেবে, এটা বাংলাদেশের যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন, যারা সরকারে রয়েছেন, তাদের উপরে নির্ভর করে। এবার আপনার যে প্রশ্ন, যে আসলে বাংলাদেশ মূলত এই পরিস্থিতিতে তার আসলে ফরেন পলিসি কিংবা অর্থনীতি, তার ডেভেলপমেন্ট, এগুলো আসলে সে কীভাবে ডিল করবে, এইটা একটা বড় প্রশ্ন। এবং এটা সাধারণ মানুষের মধ্যেও, কারণ মানুষও কিন্তু বুঝতেছে যে বাংলাদেশ একটা চাপের মধ্যে রয়েছে এবং ত্রিমুখী চাপ। তো তাহলে বাংলাদেশ আসলে কি করবে? তো বাংলাদেশ যেটা করতে পারে, এখন আমরা যেগুলো আসলে বইয়ের ভাষায় বলি আর কি, সেগুলোকে আমরা ধরুন আমরা চাই যে সে তার স্ট্র্যাটেজিক অটোনমি থাকুক, এই কথাগুলো বলবে সবাই, যে এক ধরনের ব্যালেন্স ডিপ্লোমেসি থাকুক, সে কোনো বড় রাষ্ট্রের সাথে টিল্ট না হোক, হ্যাঁ, অর্থাৎ এক ধরনের স্ট্র্যাটেজিক হেজিং থাকুক তার ফরেন পলিসিতে। কিন্তু আসলে কি বাংলাদেশের সেই সামর্থ্য আছে? বাংলাদেশ সেটি কিভাবে থাকবে? বাংলাদেশের সেটা থাকার তো সুযোগ নেই। বাংলাদেশকে যদি ডেভেলপমেন্ট দ্রুতগতিতে এগিয়ে নিতে হয়, তাহলে তো বাংলাদেশকে কারো না কারোর সাথে কোঅপারেশন করতে হবে। এখন সেই কোঅপারেশন করতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্র তো সে তার যে আমি অবজেক্টিভসগুলো বললাম, সে তো সেইটা এনশিওর করতে চাইবে, ইন্ডিয়া তারটা এনশিওর করতে চাইবে। ঠিক তেমনি চায়না খুবই, বরং আমি বলবো যে এই তিনটি দেশের মধ্যে সে আরও ট্রিকি। সে এখন বিআরআইকে উপেক্ষা করে নিজের প্রজেক্টেরই সে এক্সটেনশন নিয়ে আসছে, যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ দরকার নাই, আমরা যেভাবে পাকিস্তানে করেছি চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, যেটাকে আমরা সিপিইসি বলি, ঠিক একইভাবে সে এখন এখানে নিয়ে আসছে যে সিএমবিইসি, অর্থাৎ চায়না মিয়ানমার বাংলাদেশ ইকোনমিক করিডোর। এখন সে এইটা এক্সিকিউট করতে চায়। তো প্রত্যেকেই তো বাংলাদেশকে চাপের মধ্যে রাখবে, বাট বাংলাদেশ এখন তার সামনে অপশন দুটো। এক হচ্ছে গিয়ে সে যেটা বললাম স্ট্র্যাটেজিক হেজিং, কিংবা সে কোথাও মানে তার মানে ফরেন পলিসিতে তার যে অটোনমি, সেটা সে মানে কি বলা যায় কন্টিনিউ করবে, অর্থাৎ যেটা আমরা সবাই জানি যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই একই পলিসিতে থাকবে। আর না হলে তাকে একদিকে ঝুঁকে পড়তে হবে, যেটাকে আমরা টিল্ট বলি।